৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। বাংলা ব্লকেট কর্মসূচি ব্যাপক সাড়া ফেলায় নড়েচড়ে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। শুরুতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তেমন গুরুত্ব না দিলেও ৮ জুলাই থেকে স্বৈরশাসক ও তার অনুগত দাসদের মনে ভয় ঢুকে যায়। সংশ্লিষ্টদের বিভিন্ন বক্তব্যে বিষয়টি স্পষ্ট হতে থাকে। সোমবার অর্থাৎ ৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোটা বৈষম্যের বিরুদ্ধে স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন সফল করার জন্য সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটিতে ২৩ জন সমন্বয়ক ও ৪২ জন সহ সমন্বয়কের তালিকা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়েছি, কথা বলেছি এবং খুবই অর্গানিকভাবে আন্দোলনটা আসলে শুরু হয়েছিল। স্বাভাবিকভাবে একটা সিদ্ধান্ত, সেটা ছাত্র সমাজ মানতে পারেনি, সে রাস্তায় নেমে সে প্রতিবাদ চালিয়েছে। আমরা মাঝখানে বন্ধ গেল, আমরা একটা আলটিমেটাম দিলাম ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের নামে আমরা সারা দেশে আমরা যোগাযোগ শুরু করলাম বিশ্ববিদ্যালয়গুলোতে। তো স্বাভাবিকভাবে যেহেতু এই আন্দোলনটা ১৮ সালে একবার হয়ে এসেছে, আন্দোলনের পক্ষের জনমত কিন্তু আগের থেকেই তৈরি করা ছিল, ফলে এবং শিক্ষার্থীদের স্বার্থের সাথে এটা সংশ্লিষ্ট ছিল। নৈতিক জায়গা থেকেও এটা তারা মানতে পারেনি যে একটা বৈষম্য। ফলে এই আন্দোলনটাকে অর্গানাইজ করতে বা এটার জনসমর্থন নিতে আসলে খুব বেশি আসলে বেগ পেতে হয়নি। তো এই আন্দোলনের একদিকে যেমন স্বতঃস্ফূর্ততা ছিল, আরেকদিকে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমাদের গত ৫-৭ বছরের একটা দীর্ঘ লড়াই আসলে ছিল। আমরা সেগুলোর মধ্য দিয়ে আসলে আমরা হয়তো জুলাই গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত হয়েছি। আমাদের মধ্যে সেই ফ্যাসিবাদ বিরোধী চিন্তা চেতনা আমাদের মধ্যে ছিল, সেই ইতিহাস ছিল। তো এই আন্দোলনের যেমন রাজনৈতিক ব্যক্তিবর্গরা এসেছেন, আবার যারা অরাজনৈতিক ভাবা হয় সাধারণ শিক্ষার্থী, তাদেরও কিন্তু ব্যাপক অংশগ্রহণ ছিল আর কি। ফলে অবশ্যই এই গণঅভ্যুত্থান ৩৬ দিনে হয়ে যায় নাই কেবলমাত্র, তার পিছে অবশ্যই একটা প্রেক্ষাপট আছে, পট পরিবর্তন আছে এবং ফ্যাসিবাদ বিরোধী নানান পক্ষের সেখানে আসলে কন্ট্রিবিউশন আছে। আমাদের গত ৫-৭ বছরের ক্যাম্পাস জীবনের অনেক ধরনের কার্যক্রম আছে, সেটার মধ্য দিয়ে আসলে প্রস্তুত হয়েছে এই জুলাইয়ের মুহূর্তগুলো। ফলে এটার পিছিয়ে যে অবশ্যই একটা সুষ্ঠু পরিকল্পনা থাকলে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না, আবার স্বতঃস্ফূর্তভাবে মানুষের সেই অংশগ্রহণ না থাকলেও সেটা সম্ভব হতো না। এদিন পুলিশের এক প্রতিবেদনে চলমান আন্দোলন সরকার বিরোধিতায় রূপ নেওয়ার আশঙ্কা করে পুলিশের সাব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। পরে এটি পুলিশের সাব ইউনিট, রেঞ্জ কার্যালয় ও এসপি অফিসে পাঠানো হয়। ৮ জুলাই দুপুরে ওবায়দুল কাদের ধানমন্ডিতে স্বৈরশাসক শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, আইনমন্ত্রী আনিসুল হক ও তার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে বৈঠক করেন। মূলত এদিন চীন সফরে যাওয়ার আগে পরবর্তীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বৈঠক হয়। বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলন মোকাবেলায় কিছু কৌশলও নির্ধারণ করে। রাষ্ট্র এবং দল এবং সরকার এগুলি তো পৃথক হওয়ার কথা। দলের একটা অ্যাটিটিউড থাকতে পারে, কিন্তু সরকার সেটার সাথে যুক্ত হয়ে যাওয়াতেই ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ক্ষোভ দানা বাঁধে। সঙ্গত কারণেই এই আন্দোলন মাঠে চলে আসে এবং আন্দোলনটাকে যেভাবে তারা দমাইতে চায় বা এটাকে নিপীড়নের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে মাঠে পুলিশ প্রশাসন, গুন্ডা বাহিনী, দলীয় ক্যাডার দিয়ে যেভাবে এটাকে নিগৃহীত করে, নিপীড়িত করে, নির্যাতিত করে রাস্তায়,
তখন কিন্তু পুরনো 15 বছরের ক্ষোভের সাথে যুক্ত রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন তথা আপামর জনতা কিন্তু ছাত্রদের পাশে এসে দাঁড়ায়। তারই ধারাবাহিকতা সরকার সেই জিনিসটাকে আরও অ্যাড্রেস না করে যে উদ্যতপূর্ণ আচরণ করে, যে ধরনের কথা, যে ধরনের পরিস্থিতি তৈরি করে, পরিশেষে তারা যে শপথ ভঙ্গ করে যে সকল রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে যে ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিপীড়নের আশ্রয় নেয়, তাতে কিন্তু আমাদের এই বিস্ফোরণটা ঘটে। তারই ধারাবাহিকতায় 5ই আগস্টের গণ অভ্যুত্থান, ফ্যাসিস্ট সরকার তথা শেখ হাসিনা সহ পালিয়ে যেতে বাধ্য হয়। এদিকে আন্দোলনের ধারাবাহিকতায় এদিন সোমবারও রাজপথে ছিলেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব, গুলিস্তান 0 পয়েন্ট, আগারগাঁও, মৎস্য ভবন ও নীলক্ষেত মোড়ের মতো গুরুত্বপূর্ণ সড়ক ছিল শিক্ষার্থীদের দখলে। সরকার থেকে বলা হয় যে 18 পরিপত্র বহাল হবে, হাইকোর্ট থেকে যদি বলা হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি উইথড্র করব। একই সময় রাজধানীর সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কোঠার পার্সেন্টেজ রাখছে, এটা চরম সীমায় পৌঁছে গেছে। আমাদের মেধাবীর এখানে কোনোই মূল্য নাই। যেখানে সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্ট চাই মেধাবীরা উচ্চ পর্যায়ে যাক, মেধাবীরা মেধার ভিত্তিতে চাকরি পাক, সেখানে এরকম বৈষম্যমূলক আচরণ আমরা কেন মেনে নিব? অন্যদিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন ইডেন কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। কোটা বাতিল না হলে মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না এবং এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। এক দফা এক দাবি, আমরা প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা চাচ্ছি না। আমাদের এক দফা দাবি যতদিন না পর্যন্ত আদায় হবে আমরা রাজপথ ছাড়বো না। এদিকে চানখারপুল ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার রাস্তা অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ছাত্ররা। আমাদের যৌক্তিক দাবি, আমরা এই যৌক্তিক দাবির জন্য যদি সারা বাংলাদেশ অচল করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব। আমরা মাটি থাকবো, আমরা আন্দোলন এটার ফল না নিয়ে আমরা যাব না। এ সময় তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত হলে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থল ছাড়েন। পরে রাত 8:30টার দিকে ফার্মগেটের অবরোধ ছেড়ে সবাই শাহবাগে জড়ো হন। রাত 8:30টার দিকে শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম। আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে এবং আমরা কিন্তু ব্লকেট উইথড্র করি নাই, বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছি, বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি। ছাত্ররা সহজে মাঠ ছাড়বে না। আমাদের আহ্বান থাকবে, আপনারা দায়িত্বশীল আচরণ করুন, আর তা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। তিনি বলেন, অর্ধবেলা ব্লকেটে আমরা থেমে থাকব না। অনলাইন অফলাইনে সর্বাত্মক ব্লকেটের প্রস্তুতি চলবে আগামীকাল মঙ্গলবার। এরপর বুধবার থেকে দিনভর সর্বাত্মক ব্লকেটের ঘোষণা আসবে। তিনি বলেন, আমাদের এক দফা দাবি আদালতের হাতে নেই, বল এখন সরকারের কোর্টে। সরকারকে বলবো, আমাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন, আইন পাশ করে আমাদের এক দফা দাবি পূরণ করুন। শিক্ষার্থীদের বাধা বা হয়রানি করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। এখানের প্রত্যেকটা ছাত্র যখন রাস্তায় এসেছে সে পিছনে ফিরে চলে যাওয়ার জন্য আসে না। বাংলাদেশের শব্দ আমরা দেখি তা কোটা দিয়ে করা সম্ভব নয়। যদি উন্নত বাংলাদেশ করতে চাই, সোনার বাংলা করতে চাই, এই বাংলাকে মেধাবীদের হাতে ছেড়ে দিতে হবে।
আন্দোলনকে নতুন মাত্রা দিতে এদিন জাতীয় পতাকা, কাফনে কাপড় ও শিকল পরে অবরোধে অংশ নেন অনেকে। শাহবাগ মোড়ে দেখা যায় পিঠে সরকারি বিভিন্ন চাকরিতে কোটা বৈষম্যের তথ্য তুলে ধরে এবং হাতে গলায় শিকল পরে আন্দোলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেকে ঢোলের তালে তালে গান, কবিতা ও স্লোগানে মুখর রাখে বাংলা ব্লকেট কর্মসূচি। এ সময় একদল শিক্ষার্থীকে প্রতিবাদী গ্রাফিতি আঁকতে দেখা যায়। 2018 সালে আমাদের যখন সরকারি চাকরি সকল গ্রেডে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ছিল, সেই কোটার বিরুদ্ধে কিন্তু আমরা যখন প্রথম বর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসি তখন দেখি যে কোটার বিরুদ্ধে সারা দেশব্যাপী আন্দোলন হচ্ছে। তখনও আমরা প্রথম বর্ষে যখন শিক্ষার্থী তখনও কিন্তু এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছিলাম। ওই আন্দোলনের ফলে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু একটি দাবি ছিল যে কোটা সংস্কার করা, কিন্তু তৎকালীন আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি সংসদে কোটা সংস্কার না করে পুরোপুরি কোটাকে বাদ করে দিয়েছিলেন। আমরা কিন্তু তখন 2018 সালে যেই শিক্ষার্থীদের দাবিটা ছিল সেটা কিন্তু কোটাকে পুরোপুরি বাদ করা দাবি ছিল না। অর্থাৎ আমাদের পিছিয়ে পড়া যেই জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছেন তাদের জন্য, এবং মুক্তিযোদ্ধার কোটাটা যাতে এত বেশি পরিমাণ ছিল সেটা কিন্তু কমিয়ে এনে আমাদের শুধুমাত্র মুক্তিযোদ্ধার ছেলে সন্তান যারা আছেন বা মেয়েরা যারা আছেন তাদের জন্য কোটাটা রাখা কিন্তু তখন দাবিটা উঠেছিল। কিন্তু আমরা দেখেছি কোটাকে পুরোপুরি বাতিল করে দিয়ে আমাদের শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বড় প্রদর্শন করা হয়েছিল। 2024-এ এসে যখন এক মুক্তিযোদ্ধার সন্তান তিনি এই কোটাকে ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে আবার রিট করেন, তখন দেখা যায় কি আমাদের 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রটা সবটা বাতিল করা হলো এবং 18-র পরিপত্র পূর্ণবহালের জন্য কিন্তু আমরা 2024-এ এসে আমরা প্রথমে আন্দোলনটা এভাবে শুরু করি। এদিন আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হন কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সচিবালয় সহ গুলিস্তান 0 পয়েন্টে তারা 2.5 ঘন্টা অবরোধ করেন। রাজধানী বেগম রোকেয়া সরণি অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যুদ্ধ হবে আরেকবার, করব কোটা সংস্কার, কোটা বৈষম্য দূর করো নইলে বুকে গুলি করো স্লোগান দেন। ঢাকার বাইরেও এদিন দেশ জুড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শুরু হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং সেটা যেত আসলে ঢাকা আরিচা অভিমুখে, এবং সেইখানে গিয়ে আমরা অবস্থান কর্মসূচি করতাম। আমরা সকলে সেখানে বসে মিছিল দেওয়া, স্লোগান দেওয়া, বক্তব্য দেওয়া, আমাদের যেই বক্তব্য সেটা মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া, সেই চেষ্টাগুলো আমরা করতাম। একই সাথে ধরেন যে আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে প্রত্যেককে এই আন্দোলনে যুক্ত করতে। যেহেতু এটা কোটা সংস্কারের আন্দোলন ছিল, চাকরির প্রসঙ্গটা এখানে বেশি ছিল, অতএব যারা চাকরি প্রত্যাশী স্টুডেন্ট ছিল, শিক্ষার্থী ছিল বা শিক্ষাজীবন শেষ করেছে, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের অংশগ্রহণটা এখানে বেশি ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাছের গুঁড়ি ফেলে প্রায় 4.5 ঘন্টা রেলপথ বন্ধ করে রাখার পর বিকেল 4টায় অবরোধ তুলে নেন। বন্দরনগরী চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল 3:45 থেকে ঢাকা কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেস আধা ঘন্টা আটকে রাখেন। এরপর নগরীর 16 শহর, 2 নম্বর গেট, লালখান বাজার সড়ক ধরে মিছিল করে টাইগার পাস এলাকায় অবরোধ করেন। এতে অচল হয়ে পড়ে বন্দরনগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। এদিকে কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে আন্দোলন থেকে না সরলে গুম কিংবা অ্যাম্বুলেন্সে তার লাশ পাঠানোর হুমকি দেওয়া হয় রাফির পরিবারকে। ফেসবুকে ভিডিও বার্তায় তালাত মাহমুদ জানান, গতকাল 7 তারিখ রাত আনুমানিক 10টা 25-এর দিকে আমার আব্বুর নাম্বারে একটা অজ্ঞাত ফোন থেকে কল আসে। আমার আব্বুকে বলা হয় যে আপনার ছেলে যদি কোটা আন্দোলন থেকে সরে না আসে তাহলে আপনার ছেলেকে হয়তো জীবিত পাবেন না, আপনার ছেলের লাশটা পেতে পারেন। 8 জুলাই সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেটের অংশ হিসেবে বিকেল 3টার দিকে টানা 3য় দিনের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে
বাবুল আহমেদ নামে এক শিক্ষার্থী সাদা কাপড় জড়িয়ে ফাঁস নেওয়ার ভঙ্গিতে প্রতিবাদ জানান। কাপড়ে লেখা ছিল, মেধা থাকার পরেও কোটা আমাকে বাঁচতে দেয়নি। কোটার মতো বিষয়গুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরুতেই এত বিচলিত ছিল না, কিন্তু যখনই সরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগ এবং পুলিশের বর্বরতা বা পুলিশের বর্বর আক্রমণ শুরু হয়, তখন থেকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাই হিসাবে বা আমাদের সহযোদ্ধা হিসাবে, আমাদের সহপাঠী হিসাবে তাদের প্রতি যে মমত্ববোধ, সেই মমত্ববোধের জায়গা থেকে আমরা বা আমাদের বিবেকের ধারণা থেকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথে নেমে আসি। 1.5 ঘন্টা রংপুর ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ে অবরোধ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর প্রায় 2 ঘন্টা ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।